হ্যালো ফ্রেন্ডস, দ্য মডার্ন আর্কিটেক্টস অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতবর্ষের আধুনিক নির্মাতারা যারা ছিলেন, যেমন মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বোস, ডক্টর বি.আর. আম্বেদকর, মৌলানা আবুল কালাম আজাদ, সর্দার বল্লভভাই প্যাটেল থেকে শুরু করে আরও অনেকে যারা ছিলেন দ্য বেস্ট মাইন্ডস, বেস্ট ইন্টেলেকচুয়াল, সবচেয়ে বড় বৃহৎ মাপের বুদ্ধিজীবী, বৃহৎ মাপের পলিটিক্যাল থিঙ্কার্স, তার বৃহৎ মাপের রাজনৈতিক চিন্তাবিদ ছিলেন। দে আর দ্য ফাইনেস্ট ফিলোজফার্স আওয়ার কান্ট্রি হ্যাজ এভার প্রডিউস সো ফার ইন হিস্ট্রি। ইতিহাসে আজ পর্যন্ত যতগুলো দার্শনিকরা এসেছিলেন তার মধ্যে সবচেয়ে বেস্ট ফিলোজফার্স হলেন ইনারা। ইনারা আধুনিক ভারতবর্ষের জন্ম দিয়েছিলেন। তারা যেটা ভেবেছিলেন ভারতবর্ষের সার্বিক উন্নয়নের জন্য, অর্থাৎ আধুনিক শিক্ষা, দর্শন, সাহিত্য, প্রযুক্তি, অর্থনীতি থেকে শুরু করে যা কিছু উপাদান প্রয়োজন একটা দেশের বিকাশের জন্য, সার্বিক বিকাশের জন্য, তারা সবগুলোই ভেবে কিন্তু সংবিধান রচনা হয়েছিল। অর্থাৎ ডক্টর বি.আর. আম্বেদকরের একার সংবিধান নয় এটি। এই সংবিধানটি রিফ্লেক্ট করে, রিপ্রেজেন্ট করে আমাদের ভারতবর্ষের বেস্ট কোয়ালিটিগুলোকে, বেস্ট জিনিসগুলোকে, বেস্ট ফিলোসফি, বেস্ট লিটারেচার, বেস্ট সমস্ত থিঙ্কিংকে। আমরা বর্তমানে যারা আছি রাজনৈতিক জগৎ থেকে পারিবারিক জগৎ, সামাজিক জগৎ, ধর্মীয় জগৎ, আমরা কি এদের চেয়ে বড় কিছু ভাবতে পেরেছি এখন পর্যন্ত? আই সাসপেক্ট নো। অর্থাৎ আমি মনে করি নয়, এখন পর্যন্ত সেরকম বড় থিঙ্কার্স, পলিটিক্যাল ফিলোজফার্সরা আসেননি ভারতবর্ষে। তারা যেটা বেস্ট মনে করেছিলেন দেশের বিকাশের জন্য, তারা ফারসাইটেড ছিলেন, প্রচণ্ড অদূরদৃষ্টি ছিলেন। 50 বছর 100 বছর পরে কি ঘটবে তারা সেটা চিন্তা করে দেশের সংবিধান রচনা করেছিলেন। সেই সংবিধান যদি আমরা ফলো করি তারা যেটা ভেবেছিলেন, তাহলে আমাদের দেশ আগামীতে সুপার পাওয়ার হবে। কিন্তু বর্তমানে যেসব রাজনৈতিক নেতা নেত্রীরা ভাবছেন যে এই দেশকে একটি বিশেষ ধর্মীয় রাষ্ট্রে পরিণত করবেন, অর্থাৎ সেটা হিন্দু রাষ্ট্র হতে পারে, ইসলামিক রাষ্ট্র হতে পারে বা কমিউনিস্ট রাষ্ট্র, তারা কিন্তু টোটালি এইসব যে বৃহৎ চিন্তাবিদ, দার্শনিক, দ্রষ্টা বললাম যাদের নাম, তাদের বিরুদ্ধে কাজ করছেন, তাদের রাজনৈতিক সংকীর্ণ রাজনৈতিক কায়েমি স্বার্থের জন্য। তারা ততটা বড় থিঙ্কার নয়। তাই যেসব রাজনৈতিক নেতা নেত্রীরা ধর্মীয় বিদ্বেষ, জাতিগত বিদ্বেষ, সাম্প্রদায়িক বিদ্বেষের উপরে ভিত্তি করে তাদের পলিসি নির্ধারণ করার চেষ্টা করছে, ডিসিশন নেওয়ার চিন্তা করছে, ডিসক্রিমিনেটরি বিল পাস করার চেষ্টা করছে, বৈষম্যমূলক বিল, সেগুলো ইজ অ্যাকচুয়ালি এ থ্রেট টু আওয়ার নেশন। সেগুলোই হচ্ছে আমাদের দেশের জন্য বিপজ্জনক। কারণ এগুলো কখনো ভাবেননি আমাদের যারা আধুনিক ভারতবর্ষের নির্মাতা বা জন্মদাতারা। আমরা ভাবছি যে হিন্দু বা মুসলিম বা খ্রিশ্চান, বৌদ্ধিস্টরা এরা হয়তো আমাদের শত্রু, মোটেই নয়। আমরা জাতপাতের রাজনীতি নিয়ে ভাবছি কেন? কারণ আমাদেরকে বিভিন্ন রাজনৈতিক নেতা নেত্রীরা বিভিন্ন পাওয়ারফুল মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ইন্টারনেট, গুগলের মাধ্যমে আমাদেরকে ভাবতে বাধ্য করছে, তার জন্যই আমরা ভাবছি। কিন্তু যদি আমরা ডক্টর বি.আর. আম্বেদকর, গান্ধীজি, নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে সবার বইগুলো পড়ি, লেখনীগুলো পড়ি, তাদের স্পিচেস, ডায়ালগ, স্টকসগুলো যদি পড়ি, তাহলে দেখতে পাবো তারা কত বড় স্বপ্ন দেখেছিলেন দেশের জন্য, যাদের ধারে কাছে কেউ নেই বর্তমান কোনো রাজনৈতিক নেতা নেত্রীরা। তাহলে আমরা কি জাতপাত, ধর্মের সংকীর্ণ রাজনীতি নিয়ে ব্যস্ত থাকবো দিয়ে দেশের উন্নয়ন করব? না আমাদের মূল শত্রু হচ্ছে, আর আমাদের মূল কম্পিটিটার যদি বলা যায়, অর্থাৎ মূল প্রতিযোগীরা হচ্ছে কিন্তু হিন্দু, মুসলিম, খ্রিস্টান নয়, কমিউনিস্ট নয়। আমাদের মূল প্রতিযোগী কম্পিটিটর হচ্ছে আমেরিকা এবং চায়না, যারা সারা বিশ্বকে কিন্তু পরিচালিত করছে এবং নিয়ন্ত্রণ করছে, কন্ট্রোল করছে। তারা অর্থনীতির দিক দিয়ে, শিক্ষা, সাহিত্য, দর্শন, বিজ্ঞান, প্রযুক্তি, সমস্ত কিছু দিক দিয়ে, জিও পলিটিক্স থেকে শুরু করে সমস্ত কিছু। তাহলে তারা হচ্ছে আমাদের প্রকৃত প্রতিযোগী। যদি এনিমি বলা যায় আমাদের, যদি থ্রেট বলা যায় আমাদের, তাহলে থ্রেট কিন্তু কোনো জাতি, ধর্ম নয় আমাদের দেশের। থ্রেট হচ্ছে বাইরে আছে।
আর এই আমেরিকা বা চায়না বা ডেভেলপ যতগুলো কান্ট্রিজ আছে সেগুলোর সাথে আমাদেরকে কম্পিটিশানে নামতে হবে। তাদের সাথে কম্পিটিশান কি আমরা ইসলাম নিয়ে করব, না হিন্দু ধর্ম নিয়ে করব, না কাস্ট নিয়ে করব, জাতি না বর্ণ, না কি নিয়ে করব? আমরা তাদের সাথে মোকাবিলা কনফ্রন্ট করব কিভাবে তাদেরকে, তাদের সাথে গ্লোবাল প্ল্যাটফর্মে? তার জন্য দরকার পাওয়ার অফ এডুকেশন, পাওয়ার অফ লিটারেচার, পাওয়ার অফ সায়েন্স, টেকনোলজি, আর্ট, ইকোনমিক্স। অর্থাৎ আমাদের মূল অস্ত্র হবে তাদের সাথে প্রতিযোগিতা করার জন্য আধুনিক শিক্ষা, দর্শন, বিজ্ঞান, প্রযুক্তি থেকে শুরু করে অর্থনীতি থেকে শুরু করে ইনোভেটিভ জগৎ আমাদেরকে আবিষ্কার করতে হবে, যেটা সম্ভব নয় জাতপাত ধর্মের রাজনীতি করে। আমরা জাতপাতের ধর্মের রাজনীতিতে নেমে এসেছি কেন? কারণ কিছু ব্যাকওয়ার্ড, কিছু আনএডুকেটেড, ইল এডুকেটেড পলিটিশিয়ানসরা এটা করছে। তাদের যেহেতু চিন্তা ভাবনা উচ্চমানের, করার ক্ষমতা নেই আমাদের আধুনিক ভারতবর্ষের নির্মাতাদের মতো, তাদের কাছে দূর দূরান্ত তাদের কাছে দাঁড়াতে পারবেন না এরা। তাহলে আমরা কেন ধর্মীয় বিদ্বেষ অন্তরে বা জাতিগত বিদ্বেষ, সাম্প্রদায়িক বিদ্বেষ অন্তরে পালন করব? যা ঘটছে এখানে জাতিগত বা ধর্মীয় সাম্প্রদায়িক, তা আমরা ইন্ডিভিজুয়াল সিটিজেনরা করছি না, তারা করছে কারা? যারা পলিটিশিয়ানরা আছে, কানিং, ক্র্যাফটি, যারা খুব চালাক পলিটিশিয়ানরা আছে, যাদের শিক্ষাগত মানই নেই, লিটারেচারের জগতে বলুন, সায়েন্সের জগতে বলুন, পলিটিক্যাল ভিশনের জগতে বলুন, তাদের কোনো লেভেলই নেই। তারা এই ধরনের রাজনীতি করে একটি সংকীর্ণ জগৎ তৈরি করছে, যেখান থেকে আমাদের দেশের বিকাশ কখনো সম্ভব নয় সার্বিক স্তরে। তাই আমাদেরকে প্রচণ্ড পরিমাণে জোর দিতে হবে আধুনিক শিক্ষা, দর্শন, বিজ্ঞান, প্রযুক্তি, অর্থনীতি, যত রকমের ক্রিয়েটিভ ইনোভেটিভ জগৎ আছে সবগুলোতে যদি জোর দিই, তাহলেই আমরা কনফ্রন্ট করতে পারবো, কম্পিট করতে পারবো আমেরিকা, চায়নার মতো সুপার পাওয়ারদের সাথে। আমরা জাতি, ধর্ম এইসবের রাজনীতি দিয়ে তাদের সাথে লড়াই করব? মোটেই নয়। আমরা কেন বিদেশি পাশ্চাত্য দেশগুলোর গোলাম হয়ে থাকবো? সাহিত্য, দর্শন, বিজ্ঞান, প্রযুক্তি সমস্ত ফিল্ডে আজকে আমাদের এক ধরনের স্লেভারিস মেন্টালিটি, অর্থাৎ স্লেভারি চলছে, আমাদের ইন্টেলেকচুয়াল সাইকোলজিক্যাল স্লেভারি। কিসের জন্য? কারণ আমাদের ব্যাকওয়ার্ড চিন্তা ভাবনার জন্য, আমাদের মিডিয়াভাল চিন্তা ভাবনার জন্য, আমাদের প্রিমিটিভ চিন্তা ভাবনার জন্য। জাতপাত, রাজনীতি এগুলো ব্যক্তিগত জিনিস, ধর্ম ব্যক্তিগত জিনিস। আপনি মন্দিরে যাবেন না মসজিদে যাবেন, আপনার ব্যক্তিগত জিনিস, আপনার ধর্ম অন্তরে থাক। কিন্তু আপনার পরিবার বা আপনার সন্তানের বিকাশ কিন্তু ধর্ম জাতপাতে হবে না। দরকার বললাম শিক্ষা, আর সেই শিক্ষা হবে সাহিত্য, দর্শন, বিজ্ঞান, প্রযুক্তি, বড় মাপের জিনিস দিয়ে। তাই আমাদের শত্রু দেশের মধ্যে নেই, জাতপাত ধর্মের লোকেরা, এরা আমাদের শত্রু নয়। আমাদের প্রধান শত্রু, প্রধান প্রতিযোগীরা হচ্ছে বিদেশে আছে, যারা আমাদেরকে সব দিক দিয়ে নিয়ন্ত্রণ করছে। এই নিয়ন্ত্রণ থেকে এই যে উত্তর আধুনিক আমাদের পরাধীনতা, অর্থাৎ পোস্ট মডার্ন আমাদের স্লেভারি, এখান থেকে বেরোতে হলে আমাদের কাস্ট, রিলিজিয়ান, যত রকমের সংকীর্ণ জিনিস আছে এইগুলোকে ভুলতে হবে। গান্ধীজি, আম্বেদকর, নেতাজিদের মতো যদি আমরা ভাবতে না পারি, তাদের বই বেশি বেশি করে সন্তানদের পড়ান, তারা বিশাল বড় মাপের চিন্তাবিদ, তারা যেটা ভেবেছেন সেটাই বেস্ট আমাদের দেশের জন্য। তাই তাদের পথে যদি আমরা এগোই সবাই, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, তাহলে আমরা ফিউচারে আগামীতে একটি সুপার পাওয়ার কান্ট্রির জন্ম দিতে পারবো, যেটা ইকুয়াল টু হবে আমেরিকা আর চায়না ইন দ্য ফিল্ড অফ সায়েন্স, টেকনোলজি, এডুকেশন, ইকোনমিক্স। তাই গ্লোবাল জিও পলিটিক্সে আমাদের লড়াই, আমাদের গ্লোবাল জিও পলিটিক্সে কন্ট্রিবিউট করতে হলে, ডোমিনেট করতে হলে প্ল্যাটফর্মকে, আমাদের এই দিক দিয়ে এগোতে হবে। জাতি, ধর্ম, বর্ণের যারা রাজনীতি করছে তাদেরকে আমাদের প্রত্যাখ্যান করতে হবে, তাদের অনুগামী হলে চলবে না। কারণ এই যুগ এখন আলাদা, শিক্ষার যুগ, অর্থনীতির যুগ, সায়েন্স টেকনোলজির যুগ। থ্যাংক ইউ।